প্রথম দেখায় আপনাকে খুব ভালো লেগে গেছিল স্যার, কিন্তু ভয়ে বলতে পারিনি কখনো। ফেসবুকে সবসময় ফলো করি, কিন্তু কখনো একটা মেসেজ দেওয়ার সাহস জোগাতে পারিনি। সত্যি মনটা বেশ আনচান করে, কিন্তু আপনি যে এভাবে হুট করে মেসেজ দিয়ে বসবেন তা কল্পনার বাহিরে ছিল। পুরোটাই যেন স্বপ্ন মনে হচ্ছে আমার। সত্যি সত্যি স্বপ্ন দেখছি না তো আমি? মেসেজটা লিখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে আলিফের নাম্বারে সেন্ড করে দেয় লিলি। ভীষণ নার্ভাস হয়ে আছে লিলি। বুকটা যেন অদ্ভুত রকমের অনুভূতিতে ভরে উঠেছে। মুখটা লজ্জায় লালচে হয়ে উঠেছে। ফর্সা মুখটা লালচে রঙে অদ্ভুত সুন্দর লাগছে। আলিফ মেসেজটা পেয়ে খুশিতে আত্মহারা। আলিফ কখনোই ভাবেনি তার মায়াবিনী তাকে মেসেজের রিপ্লাই দিবে, তাই এতটা সুন্দরভাবে। আলিফের যেন বিশ্বাসই হচ্ছে না। স্বপ্ন নয়, সত্যি। হৃদয়ের স্বপ্ন জুড়ে কীভাবে তুমি মিশে গিয়েছো মায়াবিনী? তুমি কি জাদু কোনো জাদু জানো? আমার নাম্বারটা কোথায় পেলেন স্যার? কিছু কথা স্পষ্ট থাক, সব কথা একেবারে বললে পরে বলার মতো কিছু খুঁজে পাবো না যে। বড্ড দুষ্টু স্যার আপনি। তুমিও তো কম না মায়াবিনী। প্রথম দিনই আমাকে এলোমেলো করে ছেড়েছ। এভাবে চলতে লাগলো আলিফ লিলির বার্তা আদান প্রদান। দুজনের মনেই দুজনের জন্য অসীম ভালোবাসার পাহাড়। কিন্তু কে জানে এর পেছনেও রয়েছে কোনো রহস্যের গল্প। দেখতে দেখতে ঘনিয়ে আসছে শুভ্রর বিয়ের দিন। একদিন কেটে গেছে 7 দিন থেকে, হাতে আছে আর মাত্র 6 দিন। শুভ্র এখন মোটামুটি সুস্থ। সকালে নাস্তা শেষ করেই শুভ্র বাড়ির সকল ছোট সদস্যকে ছাদে ডাকে, কিন্তু ছোঁয়া আসেনি। টিয়াও আছে শুভ্রর পাশে। লিলি আর সানিয়া কয়েকবার ডেকেছে ছোঁয়াকে, কিন্তু ছোঁয়া বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে তা এড়িয়ে গেছে। সানিয়া খুব উদাস মনে দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। কাউকে সে তার মনের কথাগুলো বুঝতে দিতে চায় না। তবু এই টিয়া মেয়েটাকে বড্ড বেশি হিংসা হয় সানিয়ার। সানিয়ার বড় বোন লামিয়া ইন্টারে পড়ে। লামিয়া মাঝে মাঝে সন্দেহ করে সানিয়ার অদ্ভুত আচরণ শুভ্রর প্রতি, কিন্তু কখনোই সেই সন্দেহকে বাস্তব হতে দিতে চায় না। তবে আজ সানিয়ার ফেস দেখে লামিয়ার সব বোঝা হয়ে গিয়েছে নিজে নিজে। শুভ্র সবাইকে দাঁড় করিয়ে রেখে ছোঁয়াকে ডাকতে যায়। চেয়ার সাথে যেতে চাইলেও সে নিয়ে যায় না ওকে। শুভ্র নিচে চলে যাওয়ার পর লামিয়া সানিয়াকে ডেকে ছাদের এক কোণে নিয়ে যায়। সোহাব টিয়াকে ব্যস্ত রেখেছে এটা সেটা নিয়ে বক বক করতে করতে, আর লিলি তো মগ্ন আলিফ স্যারের ভাবনায়। দেখ সানিয়া, তোর এই বয়সটা একটা আবেগী বয়স। আমি জানি তুই শুভ্র ভাইকে পছন্দ করিস, কিন্তু এটা কখনোই ভালোবাসা হতে পারে না। আমি তোর দোষ দেব না বোন, এটা বয়সের দোষ। তবুও নিজেকে একটু কন্ট্রোল কর প্লিজ। এভাবে মন খারাপ করে থাকিস না। দেখবি কলেজ লাইফে পা দিলে শুভ্র ভাইয়ের ভূত মাথা থেকে চলে যাবে তোর। আপা প্লিজ এই কথাটা কারোর সাথে শেয়ার করিস না। আমি জানি না তুই কিভাবে জানলি, কিন্তু সত্যি বলতে আমি নিজেও জানি না কেন তো ভালো লাগে শুভ্র ভাইকে আমার। শুভ্র ভাইয়ের চোখগুলো খুব নেশালো রে আপা। ঠিক হয়ে যাবে সব। চল সবার সাথে স্বাভাবিক আচরণ করবি। আর হ্যাঁ, চিন্তা করিস না, কাউকে বলবো না আমি। লামিয়া সানিয়াকে হাত ধরে সবার সাথে গিয়ে দাঁড়ায়। সানিয়ার ফেস আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে বোধহয়। বোনের কথাগুলো খুব ভালোভাবে বুঝেছে সানিয়া। সানিয়া খুব বুদ্ধিমতী একটা মেয়ে, সহজেই কঠিন বিষয় বুঝে ফেলে স্বাভাবিকভাবে। শুভ্র সিঁড়ি বেয়ে নেমে সোজা সোয়ার রুমে গিয়ে ওর হাত ধরে দাঁড় করিয়ে বলে, কি সেদিন তো ঠিকই একটু কথা কাটাকাটিতে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিতে পেরেছিস চট করে, আর আজ সহ্য করতে পারছিস না আমার বিয়েটা অন্য কারোর সাথে, তাই না? কিন্তু তোকে যে সহ্য করতে হবে মধুবালা। তোর শুভ্র ভাই তোর বালাজোড়া তোর চোখের সামনেই অন্যের হয়ে যাবে, আর তোকে সব সহ্য করতে হবে। থতমত খেয়ে যায়। হঠাৎ এমনটা হয় সোয়া নিজের রুমে বসে বসে ফেসবুক স্ক্রল করছিল। ঠিক তখনই এসে ওর হাত ধরে টান দিয়ে দাঁড় করে কথাগুলো বলে। সোয়া অনেকক্ষণ চুপ থেকে হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, আপনি বিয়ে করুন আর যাই করুন না কেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝেছেন? কেন আপনার মনে হয় আমি আপনাকে ভালোবাসি? কখনো বলেছি আপনাকে ভালোবাসি আমি? হ্যাঁ, ওই বালাজোড়ার জন্য পাগল ছিলাম আমি, কিন্তু এখন আমি নিজেকে সামলে নিয়েছি। তখন অবুঝ ছিলাম, তাই এমন পাগলামি করতাম, কিন্তু এখন আমি বড় হয়েছি, বুঝ হয়েছে আমার। এখন আর ফালতু জিনিসের প্রতি লোভ নেই আমার।
তাই আপনিও এখন থেকে আমাকে আর মধুবালা ডাকবেন না, কারণ ওই বালার প্রতি কোনো আকর্ষণ নেই আমার আর। ছোঁয়া এত কথা বললেও ছোঁয়ার কোনো কথায় শুভ্রর হেলদোল হয়নি। শুভ্র রাগে ফুঁসছে, শুধু ছোঁয়ার মুখে আবারও আপনি শব্দটা শুনে শুভ্রর চোখগুলো বেশ লাল হয়ে উঠেছে। কথা থামিয়ে ছোঁয়া কিছুটা ভয়ে একটু পিছিয়ে গিয়ে বলে, সরি শুভ্র ভাই, আর কখনো আপনি বলবো না। আচ্ছা চল, সবাই ছাদে আছে, তুইও চল, সবাইকে শপিং করাবো, সবাই আমার গায়ে হলুদে একই রকম ড্রেস পরবি। কথাটা বলেই শুভ্র চলে যায়। ছোঁয়া থ মেরে যায়। শুভ্র রেগে গিয়েও কেন নিজেকে কন্ট্রোল করে নিল ছোঁয়া বুঝতে পারেনি। আর শুভ্র যেতে যেতে একটা দুষ্টু হাসি দেয়, ভয়ঙ্কর হাসি। শুভ্র এখনো বুঝতে পারছে না ছোঁয়া যে ওকে সত্যি সত্যিই ভালোবাসে। শুভ্র মনে করে শুধু ভালোর জন্য ছোঁয়া শুভ্রকে বিয়ের কথা বলতো, তাই শুভ্র হাসে। শুভ্র যে ছোঁয়ার থেকে ওর বালা ছিনিয়ে ওর সামনে অন্যের হাতে পরিয়ে দিবে, এটা ছোঁয়া সহ্য করতে পারবে না কখনো। শুভ্র ভালো করে জানে যত যতই ছোঁয়া মুখে বলুক ও চায় না বালা জোড়া, আর তবু ওই বালার প্রতি এক অদ্ভুত দুর্বলতা আছে ছোঁয়ার। ছোঁয়া আর কিছু না ভেবে শুভ্রর পেছন যায়। সবাই মিলে ঠিক করলো নীল ওড়নার পায়জামা নিবে আর হলুদ জামা নিবে সব মেয়েরা। আর সেটাই হলো। শুভ্র সবাইকে নিয়ে শপিং মলে চলে গেল। সেখানে টিয়াকে নিয়ে খুব লাফালাফি করলো শুভ্র ছোঁয়ার সামনে। ছোঁয়ার তা দেখে খারাপ লাগলেও ছোঁয়া শুভ্রর সামনে গিয়ে কিছুই প্রকাশ করেনি। বেশ অভিমান হয় এতে শুভ্রর। কেন ভালোবাসতে পারলি না তুই আমায় মধুবালা? কেন আমাকে এভাবে জড়িয়ে নিলি তোর সাথে? তুই ছাড়া যে আর কারোর সাথে ঘর বাঁধতে চাই না আমি। তবে কেন বুঝিস না তুই? কেন এতটা খামখেয়ালি করিস তুই? কেন আমাকে একটুখানি ভালোবাসতে পারলি না তুই? খুব যে ভালোবাসি তোকে। টিয়া একটু সামনে এগিয়ে গেলে ছোঁয়ার দিকে তাকিয়ে বিড় করে উচ্চারণ করে শুভ্র কথাগুলো। সারাদিন শপিং করে সন্ধ্যায় বাসায় ফিরে লিলি ফ্রেশ হয়ে একটু বিশ্রাম না করেই কল দেয় আলিফকে। ওদের কথোপকথন এখন মেসেজ থেকে কল পর্যন্ত গড়িয়েছে। বেশ ভালোই সময় কাটে একে অপরের সাথে ওদের। লিলি আলিফের সাথে কথা বলছিল বেলকনিতে দাঁড়িয়ে। লিলি দরজা বন্ধ করতে ভুলে যায়। ছোঁয়া নক না করে রুমে ঢুকে যায়। ছোঁয়া বেশ অবাকই হয়েছে লিলির কথা শুনে। ছোঁয়া বুঝতে পেরেছে লিলি কোনো ছেলের সাথেই কথা বলছে, কিন্তু ছেলেটা যে কে সেটা এখনো জানে না। ছোঁয়া গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে লিলিকে। হঠাৎ চমকে ওঠে লিলি। হাত থেকে পড়ে যায় লিলির ফোন। ছোঁয়া লক্ষ্য করলো লিলির ফোনের স্ক্রিনে ভাসছে আলিফ নামটা। চোখ বড় বড় করে ছোঁয়া লিলির দিকে তাকায়। তুইও তো ভালোবাসিস ছোঁয়াকে, তুই তো বুঝিস ভালোবাসার মর্ম, তবে কেন এমন করছিস আমার সাথে? ছোঁয়া তার জ্যাঠাতো ভাই শুভ্রকে ভালোবাসে শুধু। প্লিজ ফিরিয়ে দিস না আমায়, ভীষণ ভালোবাসি তোকে। কান্নারত কণ্ঠে তানহা কথাগুলো বলে রকিকে। রকি কানে ফোন চেপে রাখে, শুনছে সব। ছোঁয়া শুভ্রকে ভালোবাসে কথাটা শুনতে জ্বলে চোখ ভরে ওঠে রকির। রকি যে ছোঁয়াকে মন থেকেই ভালোবেসে ফেলেছে। তানহা রকির কোনো রেসপন্স না পেয়ে চুপ করে শুনছে রকির নিঃশ্বাসের শব্দ। এই অদ্ভুত রকমের শব্দটাই যে তানহাকে আরো পাগল করে তুলেছে। রকি কিছু না বলেই কল কেটে দেয়। তানহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা হিলিয়ে দেয়। ছোঁয়া কিছুতেই মানতে পারছে না আলিফ লিলির সম্পর্ক। ছোঁয়ার মোটেও ভালো লাগে না আলিফ নামের পুরুষটাকে। আলিফের নাম শুনতে ছোঁয়ার মুখে ফুটে ওঠে বিরক্তির রেখা। আলিফকে যেন ছোঁয়ার শত্রুর মতো মনে হয়, কিন্তু এর কারণ সে নিজেও জানে না। ছোঁয়া মুখ গুমোট করে বসে আছে। লিলি বসে আছে অপরাধীর মতো। লিলির বেলকনিতে একটা দোলনা আছে। এই দোলনাতে দুজন বসে আছে আর নীরবতা পালন করছে। সব নীরবতা ভেঙে লিলি বলে, এই ছোঁয়া প্লিজ, এমন মুখ করে বসে থাকিস না। আলিফ স্যার সত্যি অনেক ভালো রে। আলিফ স্যারের বোন আলিয়া আমাদের সানিয়ার সাথে একই কলেজে একই সেশনে পড়ে, আর আমার নাম্বারটা নাকি আলিয়া সানিয়ার থেকে নিয়ে আলিফ স্যারকে দিয়েছে। তুই শুধুই চিন্তা করছিস। আলিফ স্যার মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও মনটা বেশ ভালো আলিফ স্যারের। খুব ভালোবাসে আমায় আলিফ স্যার। এই ছোঁয়া, লিলি কথা বলেই যাচ্ছে। ছোঁয়া এসব কথায় পাত্তা না দিয়ে বাগান বিলাস করছে। লিলির বেলকনিতে থেকে বাগানের ফুলগুলো বেশ দারুণ লাগে দেখতে। ছোঁয়ার রুম নিচে হওয়ায় তেমন ভালো করে উপভোগ করতে পারে না সে। ছোঁয়াকে চুপচাপ দেখে লিলি খুব শক্তভাবে জড়িয়ে ধরে ছোঁয়াকে। মুহূর্তে ফিক করে হেসে দেয় ছোঁয়া। লিলিও হাসে। টিয়া শুভ্রর রুমে আসে ওকে গুড নাইট বলার জন্য, কিন্তু শুভ্রকে পাত্তা দেয় না। এতে টিয়ার খুব
ক্ষোভ হয় ছোঁয়ার উপর। টিয়া জেনে গেছে শুভ্র যে ছোঁয়ার সাথে জেদ ধরেই বিয়েতে মত দিয়েছে। টিয়া তার ফুপি নাজমা বেগমকে অনেকদিন ধরে বুঝিয়ে রাজি করিয়েছে এই বিয়ের জন্য। তারপর নাজমা বেগম বেলাল মির্জাকে বলে শুভ্রকে জানিয়েছে। টিয়া নিজের রুমে গিয়ে রাগে ফুঁসছে আর ছোঁয়াকে বাজেভাবে গালি দিচ্ছে। টিয়ার বাবা মা কোনোভাবে ওকে বোঝানোর চেষ্টা করছে। টিয়া রাগারাগি কণ্ঠে বলে ওঠে, আরে আব্বু আম্মু, তোমরা বুঝতেছো না? এ মির্জা বংশের একমাত্র আঙ্গুর শুভ্র। ওকে হারালে কিভাবে চলবে বলো? এই মির্জা বংশের সব ধন সম্পদ শুভ্রর। শুভ্রকে জিততে পারলে আর পিছু ফিরে তাকাতে হবে না আমাদের। তোমরা কিছু না করলে আমি কিন্তু এই ছোঁয়াকে শেষ করে দেব। খুন করে ফেলবো আমি ওকে, মনে রেখো তোমরা। ছোঁয়ার মতো 2 টাকার মেয়ে গুম করতে আমার এক সেকেন্ডও লাগবে না। দেখো আম্মু, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এখন। একবার বিয়েটা হয়ে গেলে তো সব তোমার হাতে। আর শুভ্র বাবা যদি একবার জানে তোমার জন্ম পরিচয়, তবে ছেলেটা নিজেই ছোঁয়ার থেকে মুখ ফিরিয়ে নেবে। টিয়ার বাবা কথাটা শেষ করতেই টিয়ার মা ওনার হাত চেপে ধরে বলেন, দেখুন ওইদিকে, দরজার বাহিরে মনে হয় কেউ আছে। আমাদের কথা কেউ শুনে ফেললো না তো? টিয়া ওর মাকে থামিয়ে দ্রুত দরজা খুলে দেখে কেউ নেই। টিয়ার মনে এক অজানা সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। আর কয়দিন পরেই তো বিয়ে, এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেয় টিয়া। শুভ্র ছোঁয়ার মা সেলিনা পারভিনের কাছে গিয়ে বসে। কোনো কথা বলছে না। সেলিনা পারভিন কফি করে এনে দিলেন। শুভ্র কফিতে চুমুক দিয়ে সেলিনা পারভিনের দিকে এগিয়ে তাকিয়ে, মেজো আম্মু, একটা সত্যি কথা জানতে চাইলে বলবে কি আমায়? প্লিজ মেজো আম্মু, না করিও না। রাত হয়েছে অনেক, ছোঁয়া ঘুম আসছে না। সে এখনো ভাবছে সত্যিই কি বিয়ে করে ফেলবে শুভ্র ভাই অন্য কাউকে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল ছোঁয়া। বুকটা যেন শূন্য হয়ে আছে ভীষণ। সকালে ঘুম ভাঙতে ছোঁয়া উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। মোনাজাতে চাইলে শুধু শুভ্রকে আর বালাজোড়া। পরে নিজের এমন চাঁদে নিজেই হেসে উঠল। সবাই উপস্থিত আছে নাস্তার টেবিলে, কিন্তু ছেলেরা পারবেন নেই। ছোঁয়া ওর মায়ের রুমে গিয়ে দেখে ওর মা ঘুমিয়ে আছেন। ছোঁয়া অনেক ডাকাডাকি করলো সেলিনা পারভিনকে, কিন্তু সেলিনা পারভিন আর উঠলেন না। শান্তির ঘুম দিয়ে চলে গেছেন সবাইকে ছেড়ে চিরদিনের জন্য। ছোঁয়া কাঁদতে কাঁদতে বারবার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। পরিবারের সব মহিলা মেয়েরা ছোঁয়াকে সামলাতে ব্যস্ত, কিন্তু সামলাতে বেশ কষ্ট হয়ে পড়েছে ওকে। একমাত্র মা ছাড়া আর কারো কাছে ছোঁয়া ছোটবেলা থেকে নিঃস্বার্থ আদর ভালোবাসা পায়নি। শুভ্র দূর থেকে দেখছে সব, কিন্তু কাছে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরার মতো সাহস সে পাচ্ছে না। শুভ্র নিজেও কাঁদছে। মুহূর্তে মির্জা বাড়িতে নেমে এসেছে শোকের ছোঁয়া, কিন্তু কারো নজরে পড়েনি দূরে দাঁড়িয়ে থাকা টিয়ার রহস্যময় হাসি। মান্নান মির্জা কাঁদতে কাঁদতে ক্লান্ত সেলিনা পারভিনকে কবর দিয়ে এসে বসে আছেন অসহায়ের মতো। ছোঁয়া ছুটে গিয়ে মান্নান মির্জাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে আবারও জ্ঞান হারিয়ে ফেলে ছোঁয়া। সোহার চোখের জল যেন শুকিয়ে গেছে। অষ্টাদশীর মনটা একেবারেই ভেঙে গিয়েছে মায়ের হঠাৎ মৃত্যুতে। ছোঁয়ার সোহা একে অপরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে, কিন্তু ছোঁয়া এখনো কান্নায় লুটিয়ে থাকলেও সোহা মূর্তি হয়ে বসে আছে এক কোণে। কেটে গেল কয়েকদিন। আজ শুভ্রর বিয়ে। গায়ে হলুদ আর করা হলো না বড় অনুষ্ঠান করে। শুভ্র বিয়েটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু বেলাল মির্জা রাজি হয়নি। বেলাল মির্জা বলেছে অনুষ্ঠান পরে হোক, কিন্তু বিয়েটা হয়ে যাক। সবাই সেটা মেনে নিয়েছে। এবার একবার অ্যাক্সিডেন্ট হয়ে পিছিয়েছে, তাই এখন আর পিছাতে চান না তিনি বিয়েটা। শুভ্র কাজ নাকি এভাবে বারবার পিছানো ঠিক না, তাই মান্নান মির্জার কিছু বলেনি, কিন্তু উনি জানিয়ে দিয়েছেন ছোঁয়া, সোহা আর উনি এই বিয়েতে উপস্থিত হতে পারবেন না। এবার কিন্তু আঞ্জুমা খাতুনও চেয়েছিলেন বাড়ির শোক কেটে গেলে তার বিয়েটা নামাতে, কিন্তু কারো কথায় পাত্তা দেননি বেলাল মির্জা। বেলাল মির্জা মনে টিয়ার ভয় ঢুকিয়ে দিয়েছে যে দেরি হলে ছোঁয়া শুভ্রকে বশ করে নিতে পারে, আর বেলাল মির্জা ছোঁয়াকে মোটেও সহ্য করতে পারেন না। টিয়া বধূ সাজার জন্য পার্লারে চলে গিয়েছে। বাড়ির ছোটদের মনে আনন্দের ছিটে ফোটা নেই। লিলি তো সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে একা। শুভ্র লিলির দরজায় কয়েকবার নক করেছে, কিন্তু লিলি ইচ্ছে করে দরজা খুলেনি। জায়দা বেগম ছোঁয়ার চুলে তেল লাগিয়ে দিচ্ছে। চুলগুলো এখনো কোমর ছুঁতে পারেনি, তবে আগে থেকে কিছুটা লম্বা হয়েছে।
ছোঁয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জায়েদা বেগম অনেক বুঝিয়েছেন, তবুও ছোঁয়ার কান্না থামছে না। জায়েদা বেগম নিজেও কাঁদছেন আঁচলে মুখ লুকে, কিন্তু ছোঁয়াকে তা বুঝতে দিচ্ছেন না উনি। টিয়া বধূ সেজে ফিরছে পার্লার থেকে। শুভ্রকে বর সাজে সাজিয়েছেন ওর ছোট চাচা জীবন মির্জা। যদিও জীবন মির্জার মন মানসিকতা ভালো নেই, তবু এটুকু করা যে তার কর্তব্য। কাজীও চলে এসেছেন। শুভ্রর মনে হচ্ছে সব যেন খুব দ্রুত গতিতে এগোচ্ছে, আর একটু দেরি হলেও মন্দ হতো না। শুভ্রর বুকটা ভার হয়ে উঠেছে হঠাৎ। পাশাপাশি বসানো হয়েছে শুভ্র টিয়াকে। টিয়ার মুখে রহস্যময় হাসি। এদিকে কাজে এসেছে শুনে জায়েদা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দেয় ছোঁয়া। তখনই দরজায় কেউ নক করতেই সেখানে তাকায় দুজনেই। ছোঁয়া ছুটে এসে সবার সামনে শুভ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দেয়। শুভ্র কোনো কিছু না ভেবে ছোঁয়াকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়, যেন হালকা করে ধরলে তার মধুবালা হাত ফসকে দূরে চলে যাবে তার থেকে। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। হাসি আছে শুধু লিলির ওষ্ঠ জুড়ে। লিলি গিয়ে মান্নান মির্জাকে নিয়ে আসেন। মেয়ের এহেন কাণ্ডে মান্নান মির্জা সকলের সামনে কিছুটা লজ্জিত হয়ে আছেন। টিয়া ফুঁসছে রাগে, হাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। কাজে বিয়ে পড়ানো শুরু করতেই ছোঁয়া চলে আসে। আর একটু আগের ঘটনা, দরজায় কটকট শব্দ হওয়ার সাথে সাথেই জায়েদা বেগম দরজা খুলে দরজার দিকে তাকায়। দরজা খোলা থাকায় স্পষ্ট দেখা যায় দরজায় লিলি দাঁড়ানো। লিলি সাথে সাথে ঘরে প্রবেশ করে জায়েদা বেগমকে বাহিরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে খিল লাগিয়ে দেয়। ছোঁয়া চোখের জল মোছার চেষ্টা করে বারংবার, কিন্তু আজকে কোনো বাদ মানছে না অবাধ্য জলগুলো। আপন মনে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। লিলি কিছুটা কর্কশ কণ্ঠে বলল, আর একবার কাঁদবি তো সত্যি সত্যি খুন করবো আমি তোকে। কিভাবে তুই নিজের জায়গায় অন্য কাউকে এভাবে করে দিচ্ছিস? কিভাবে তুই তোর শুভ্র ভাইকে আর বালাজোড়া অন্যের হাতে তুলে দিচ্ছিস? একটুও কি বুক কাঁপছে না তোর? তুই কি জানিস শুভ্র ভাই তোকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। তুই যদি একবার ভাইকে বলিস তোর মনের কথা, তবে এই বিয়ে এখনই বন্ধ করে দিবে শুভ্র ভাই। প্লিজ প্লিজ ছোঁয়া, এত বড় ভুল করিস না। জেদের বসে নিজের জায়গা অন্য কাউকে দিয়ে দিস না এভাবে। শুভ্র ভাই আমাকে ভালোবাসলেও নিজেই আমাকে বলতো, তোর থেকে জানাতে হতো না এটা আমার আর যদি সত্যি শুভ্র ভাই আমায় ভালোবাসতো, তবে এতটা কষ্ট দিতে পারতো না আমাকে। তাছাড়া আমি আম্মুকে কথা দিয়েছিলাম ওই বালাজোড়া আর কখনো ছুঁয়েও দেখবো না আমি। তাই প্লিজ তুই যা এখান থেকে, একা থাকতে দে আমায়। পারবি তো সহ্য করতে অন্যের পাশে নিজের ভালোবাসাকে, আর অন্যের হাতে ছোটবেলা থেকে স্বপ্ন দেখা বালাজোড়া? চলে যাব অনেক দূরে। এতদিন তো মা ছিল বলে তবুও কিছুটা গুরুত্ব ছিল এই পরিবারে আমার, কিন্তু এখন তো তাও থাকবে না, বিশেষ করে শুভ্র ভাইয়ের বিয়ের পর থেকে। তাই ভাবছি আব্বুকে আর সোহাকে ম্যানেজ করে চলে যাব বহু দূরে। আমাকে সবাই অবহেলা করলেও আমি জানি সোহাকে সবাই ভালোবাসেন এই পরিবারে। আমি জানি না কেন সবাই আমাকে অবহেলা করে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে আমি হয়তো এই বংশের কন্যা নয়। এই ছোঁয়া, প্লিজ এভাবে বলিস না। কোথাও যেতে হবে না তোকে, শুভ্র ভাই পাঠিয়েছে আমাকে তোর কাছে। কাজে চলে এসেছে, চল আমার সাথে। কোথাও যাব না আমি। শুভ্র ভাই বলেছে তুই যদি সবার সামনে গিয়ে তোর ভালোবাসা স্বীকার করিস, তবে বাকিটা ভাইয়া ম্যানেজ করে নেবে এবং আজকেই তোকে বিয়ে করবে। তারপর টিয়ার একটা ব্যবস্থা করে নিবে বলেছে। তুই কি জানিস টিয়া একটা ষড়যন্ত্র করেছে আমাদের পরিবারের বিরুদ্ধে, এবং আব্বুকে ভুলভাল বুঝিয়ে বিয়ের ডেট দ্রুত করতে, যাতে ভাইয়া আর তোর সম্পর্ক ঠিক হওয়ার আগেই ও এই ঘরের বউ হয়ে যেতে পারে। প্লিজ চল আমার সাথে, এখন সব তোর হাতে। মানে কি বলছিস এসব? টিয়া তো খুব ভালো মেয়ে মনে হয়েছে আমার। আমি বেশি কিছু জানি না, ভাইয়া কিছু বলেনি আমায়। যেটুকু বলেছে তোকে বলেছি আমি। এবার চল, দেরি করলে সব শেষ হয়ে যাবে। ভাইয়া বলেছে তুই গেলেই সবার সামনে ও টিয়ার মুখোশ খোলাসা করবে। আর কিছু না ভেবে শুধু পরিবারের কথা ভেবে ছুটে গিয়েছে হলরুমে। হলরুমে পৌঁছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রকে। বর্তমান টিয়া গিয়ে ছোঁয়াকে জোর করে শুভ্রর বুক থেকে আলাদা করে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় ছোঁয়ার গালে। ছোঁয়া থমকে যায় মুহূর্তে। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই টিয়া এমনটা করায়। শুভ্রর রাগ বেড়ে যায় বহুগুণ। টিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভ্র বিরতিহীনভাবে টিয়াকে। ছোঁয়া হা করে দেখছে সব। টিয়ার মা বাবা
আর বেলাল মির্জা নাজমা বেগম এগিয়ে এসে টিয়াকে বাঁচান শুভ্রর হাত থেকে। তবুও শুভ্র থেকে থেমে নেয়। সবার বাধা দেওয়া সত্ত্বেও সে থাপ্পড় লাগাচ্ছে টিয়াকে। টিয়ার বাকি সবাই হতভম্ব শুভ্রর এমন কাণ্ডে। বেলাল মির্জা এবার রেগে মেগে হুঙ্কার দিয়ে ওঠেন। বেলাল মির্জার হুঙ্কারে কোনো হেলদেল নেই শুভ্রর। লিলি ছোঁয়াকে আগলে দাঁড়িয়ে আছে আর কানে কানে বলছে একটু অপেক্ষা করতে। এবার মান্নান মির্জা একটু এগিয়ে এসে শুভ্রকে বলে, কি হয়েছে শুভ্র? হঠাৎ মেয়েটাকে এভাবে আঘাত করেছিস কেন? তো কি করবো মেজো আব্বু, এ রাস্তার মেয়ের সাহস হয় কি করে আমার মধুবালাকে আঘাত করা? তাই বলে একটা মেয়েকে তুই এভাবে অনবরত মারতে থাকবি? এটা ঠিক না। ওকে আমি মেরেই ফেলবো আজ। আমার সামনে আমার ভালোবাসার গায়ে আঘাত করবে আর আমি চেয়ে দেখবো সব। এবার টিয়া গর্জে উঠে বলে, আমার সামনে আমার হবু স্বামীকে কোনো মেয়ে জড়িয়ে ধরলে তখন কি করা উচিত আমার? এমনকি আমার বিয়ে পড়ানো শুরু হওয়ার পর? বিয়ে পড়ানো শুরু হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে তো আর হয়ে যায়নি। দেখো শুভ্র, তুমি কিন্তু ভুল করছো। আচ্ছা তুই বল সব সঠিকটা কি তাহলে? আমাদের বিয়ে? লজ্জা করছে না তোর? তুই কি মনে করেছিস তোর চালাকি আমি জানতে পারবো না কখনো? কিন্তু আফসোস, তোর চালাকি আমি আরও আগেই জেনেছি, তা তোর থেকে। মানে কি বলছো তুমি এসব? আমি কেন চালাকি করতে যাব? আমি মির্জা বংশের একমাত্র আঙুর, বলিসনি তুই? কি কিছু বলছে না এবার টিয়া। শুভ্রর প্রশ্নে ভয়ে চুপসে গেছে সে আর ভাবছে শুভ্র ছিল তাহলে সেদিন দরজার বাহিরে। বড্ড বেশি আফসোস হচ্ছে টিয়ার এখন নিজের বোকামিতে। কি হলো, চুপ হয়ে আছিস কেন? শুধুমাত্র সম্পত্তির লোভে আমার মা বাবার ব্রেন ওয়াশ করিসনি তুই। বিশ্বাস কর শুভ্র, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর একবার এই জঘন্য মুখে আমার নাম উচ্চারণ করবি তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো তোর। চিনিস আমায় তুই? তোর মতো মেয়েকে খুন করে জেল খাটলেও আফসোস থাকবে না কোনো কারণ। তুই একজন খুনি, আমার মেয়ে জম্মার খুনি তুই। এবার বেলাল মির্জা সহ সবাই টিয়ার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। কথাটা শোনার সাথে সাথে মান্নান মির্জা বসে পড়ে মেঝেতে। সোহাকে জাহেদা বেগম বাহু ধরে জড়িয়ে রেখেছে। ছোঁয়া একদম নরম হয়ে গিয়েছে জ্ঞান হারানোর মতো। লিলি কোনো মতে সামলাচ্ছে ছোঁয়াকে, আর শুভ্র অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে টিয়ার দিকে। টিয়া যেন স্তব্ধ হয়ে গেছে শুভ্রর মুখে এসব শুনে। সেলেনা পারভিন এর ব্যাপারটা যে সে তার মা বাবার সাথেও শেয়ার করেনি, তবে শুভ্র জানলো কিভাবে? ভয়ে ঘামছে টিয়া, অথচ আমেজ চলছে শীতকালের। তেমন ভ্যাবসা শীত না পড়লেও মোটামুটি শীত পড়ছে ইদানিং। শুভ্র আবারও ঝাঁঝালো কণ্ঠে টিয়াকে বলল, সব সত্যি বলার জন্য। টিয়া এখন পথ খুঁজছে কোনোরকম পালানোর জন্য। টিয়ার বাবা মা খুব গর্ব করে বলল তাদের মেয়ে কখনো কাউকে খুন করতে পারে না, কিন্তু এদের কথা একটু বিশ্বাস করলো না শুভ্র। বেলাল মির্জা এবার টিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কারণ উনি জানে শুভ্র কখনো কারো ওপর মিথ্যা অভিযোগ করে না। প্রায় অনেকক্ষণ পর টিয়া বাধ্য হয়ে বলা শুরু করলো, আমি খুন করেছি ছোঁয়ার মাকে, কারণ আমার মনে হয়েছিল সেদিন রাতে আমার কথা সব ছোঁয়া শুনেছে। আমি সেদিন রাতে দরজা খুলে বাহিরে গিয়ে দেখলাম ছোঁয়া সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর ছোঁয়া সবাইকে বলে দেওয়ার আগে আমি যদি ওর মাকে শেষ করতে পারি, তবে ছোঁয়া আমার কথা ভুলে মায়ের শোকে ব্যস্ত হয়ে পড়বে। আমি চাইলে ছোঁয়াকেও মারতে পারতাম, কিন্তু আমি ভালো করে জানতাম যে ছোঁয়ার কিছু হলে শুভ্রকে আর পাওয়া হবে না আমার। শুভ্র ছোঁয়ার শোকে শেষ হয়ে যাবে। আমি জেনে গিয়েছিলাম যে শুভ্র ছোঁয়াকে পাগলের মতো ভালোবাসে। আমি ধন সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা করে দিন সবাই আমায়, প্লিজ। আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে খুব ভালোবাসি। শুধুমাত্র ধন সম্পদের লোভে আমি শুভ্রকে বিয়ে করতে চেয়েছিলাম এবং মানুষ খুন করতেও পিছু পা হইনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করে দিন সবাই। আমি কথা দিচ্ছি আমি সব ছেড়ে চলে যাব অনেক দূরে। একা কান্না করতে করতে কথাগুলো বলে টিয়া। টিয়ার মা বাবা ভীষণ অবাক। তাদের মেয়ে যে সত্যি সত্যি এমন একটা কাজ করে বসবে, এটা তারা ভাবতেও পারেনি। ছোঁয়ার মনে পড়লো সেদিন রাতে লিলির সাথে দেখা করেই নিজের রুমে ফিরছিল। ছোঁয়া হঠাৎ শক্ত হয়ে টিয়ার সামনে এসে দাঁড়িয়ে ওকে ঠাস ঠাস দুটো থাপ্পড় লাগিয়ে চিল্লিয়ে বলে ওঠে, তুই ক্ষমা চাইলেই কি আমার মা ফিরে আসবে আবার? পারবি আমার মাকে ফিরিয়ে দিতে তুই? পারবি আমাদের সংসারটা পূর্ণ করে দিতে তুই? পারবি আমার মায়ের আদর স্নেহ ফিরিয়ে দিতে? যদি পারিস তবেই ক্ষমা পাবি, তার আগে নয়। কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়ে ছোঁয়া। শুভ্র এগিয়ে গিয়ে এক হাত দিয়ে ছোঁয়ার বাহু জড়িয়ে
টিয়ার সামনে দাঁড়িয়ে বলে, কিভাবে মারলি তুই মেজো আম্মুকে, যে আমরা কেউ তোকে একটুও বুঝতে পারিনি? বালিশ চেপে সবাই যখন নাস্তা করতে বসেছিল তখন আমি আন্টির রুমে গিয়েছিলাম। আন্টি আমাকে দেখে বসতে বললেন, আমি বসলাম। আন্টি শুয়েছিলেন, বলেছিলেন শরীর নাকি কিছুটা অসুস্থ, তাই আমি ওই সুযোগে আমার কাজ ছেড়ে চুপচাপ এসে নাস্তা করতে বসেছিলাম। তুই বল, এখন তোকে কি করা উচিত? প্লিজ শুভ্র, ক্ষমা করে দাও আমায়। লজ্জা করছে না তোর? কোন মাটি দিয়ে তৈরি রে তুই? তোকে এখন নিজের মামাতো বোন ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। শুভ্র ভাই, তুমি কিভাবে জানলে টিয়া মেজো আম্মুকে মেরেছে? খুব রাগ নিয়ে কথাগুলো বলে লিলি। শুভ্র গলা খাকারি দিয়ে বলে, যখন সবাই আহাজারি করছিল মেজো আম্মুর মৃত্যুতে, তখন আমিও খুব ভেঙে পড়েছিলাম। আর ছোঁয়ার অবস্থা দেখে ওর কাছে আসার সাহস পাচ্ছিলাম না, তাই দূরে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ যখন আমার চোখ যায় টিয়ার দিকে, টিয়ার ঠোঁটে অদ্ভুত রহস্যময় হাসি দেখে আর আগের রাতের কথাগুলো শুনে কেন যেন ওর উপরে সন্দেহ হলো। কারণ আমাদের মেজো আম্মুর তো তেমন কোনো রাগ ছিল না যে এভাবে হঠাৎ মৃত্যু হবে, রোগ ছিল না যে এভাবে হঠাৎ মৃত্যু হবে। তাই আমি সবার আড়ালে মেজো আম্মুর রুমে যাই তখনই, এবং ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা বালিশের সাথে পেলাম নীল রঙের নখ। আর আমাদের বাসায় এমন রঙের আলাদা কোনো কেনা নখ টিয়া ছাড়া আর কেউ ব্যবহার করে না। তারপর দেখলাম ভাগ্যক্রমে আমি ওই রুম থেকে আসার পরেও ওই নখগুলো টিয়ার নখে লাগানো ছিল, শুধু একটা নখ বাদে আস্তা। এতক্ষণ টিয়া নিজের মুখে যা স্বীকারোক্তি করেছে সব রেকর্ড করা হয়েছে, তাই ওর বাঁচার আর কোনো উপায় নেই। সবাই স্তব্ধ, থমথমে পরিবেশ। ছোঁয়ার গাল বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। টিয়া খুব মিনতি করে বলছে ওকে ক্ষমা করার জন্য। এবার বেলাল মির্জাও মুখ ফিরিয়ে নিলেন টিয়ার থেকে। নাজমা বেগম খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। টিয়া যে তার ভাইয়ের মেয়ে। শুভ্র যদি এই বিষয়ের জন্য ওনার থেকে আরও দূরে চলে যান, এটার জন্য ওনার ভয় হচ্ছে বেশি। নীরবতা ভেঙে টিয়া বলল, ও ঢাকা চলে যাবে। সাথে সাথে শুভ্র পুলিশ ডাকে। এবার টিয়া সত্যি সত্যি ভয় পেয়ে যায়। মহিলা পুলিশ এসে টিয়ার হাতে হাত করা পরালো। টিয়া চিৎকার করছে, কিন্তু টিয়ার চিৎকার কেউ কান দিচ্ছে না, শুধু ওর মা বাবা ছাড়া। দেখতে দেখতে টিয়া সবার চোখের আড়ালে চলে গেল। এবার কাজী সাহেব মুখ খুললেন, নরম কণ্ঠে বললেন, যা বুঝলাম বিয়ে তো আর হবে না, এবার আমি চলে তবে। এটা বলেই কাজে চলে যেতে নিলে শুভ্র আটকায় ওনাকে। সবাই আবার অবাক হয়, কারণ শুভ্র বলে বিয়ে এক্ষুনি হবে শুভ্র ছোঁয়ার। কথাটা শুনতেই বেলাল মির্জার আঞ্জুমা খাতুন রেগেমেগে কয়েকটি কথা শুনিয়ে দেন শুভ্রকে। শুভ্র তবুও বলে সে ছোঁয়াকে বিয়ে করবে এবং আজই করবে। ছোঁয়া তখন মাথা নিচু করেছিল, এখন সে মাথা উঁচু করে শুভ্রর দিকে তাকিয়েছে, কারণ এই প্রথম শুভ্র ছোঁয়ার জন্য বেলাল মির্জার আঞ্জুমা খাতুনের সাথে তর্ক করেছে। জীবন মির্জা কিছু বলতে যেও বলতে পারেনি, কারণ ওনার কথা বলার মতো যে মুখ নেই। মান্নান মির্জা কিছু বলছে না, কারণ মান্নান মির্জার জায়গায় আজ শুভ্র দাঁড়ানো। শুভ্র আজ ছোঁয়ার পাশে আছে, তাই মান্নান মির্জা নিজের জায়গায় বসে দেখছে যা হচ্ছে। স্ত্রীকে হারিয়ে তিনি এখন আর নিজের মধ্যে নেই। লিলি ওর বাবা আর দাদির উপর বেশ অসন্তুষ্ট, তবে শুভ্রর প্রতি ভীষণ সন্তুষ্ট আজ। লিনি মনে মনে ভাবছে, এভাবে যদি সে আলিফকে পেয়ে যায় তবে আর কোনো চাওয়া থাকবে না ওর। কিন্তু আলিফের মধ্যে যে অন্য রহস্যের বাসা, তা লিলি ঠিকই টের পেয়েছে, শুধু সময়ের অপেক্ষায় আছে সে। বেলাল মির্জার গর্জনে লিলির হুঁশ ফিরে। এ ছোঁয়াকে আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আর কিছু শুনতে চাইছি না। তাহলে তুমিও শুনে রেখো, আমি ছোঁয়াকে বিয়ে করব, তা আজকে। ছোঁয়াকে নিয়ে আমি দূরে চলে যাব, এই পরিবার থেকে অনেক দূরে চলে যাব। যেভাবে ছোটবেলায় আমার মা আমাকে নিজের থেকে এই পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেভাবে এখন আমি নিজেই নিজেকে সবার থেকে আড়াল করে নেব। শুধু পার্থক্য হবে, সেবার আমি ছোট ছিলাম আর এখন বড় হয়েছি, এবং আমার সাথে আমার ভালোবাসার মানুষ থাকবে এবার। দেখ শুভ্র, তুই কিন্তু তোর মাকে এখনো ভুল বুঝে আছিস। হ্যাঁ, আমি প্রথমে চাইনি তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করতে, কিন্তু পরে আমিও চেয়েছিলাম, আর তাই তোর মা তোকে ভর্তি করতে পেরেছে। তোর ভালোর জন্যই তোর মা তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করেছিল। তুই ছোটবেলায় প্রচুর দুষ্ট ছিলি, রোজ মানুষে তোর নামে অভিযোগ দিয়ে আসতো বাসায়, তাই বাধ্য হয়ে তোর মা এই সিদ্ধান্ত নিয়েছিল, এবং আমরাও তাতে মতামত দিয়েছিলাম। শুধু শুধু এত বছর ধরে তুই তোর মাকে ভুল বুঝে দূরে সরে আছিস তার থেকে। এখন আবার এসব বলে তুই তোর মাকে কতটা কষ্ট
দিচ্ছিস, বুঝতে পারছিস তুই? এত বোঝাবুঝির দরকার নাই আমার। ছোঁয়াকে মেনে নিলে আমি আছি, আমি নইলে চলে যাব ওকে নিয়ে। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে। আবার না আমার মায়ের ভাইয়ের মেয়ের মতো ধন সম্পদে এত লোভ নাই আবার। আমি সাধারণভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই তো কোম্পানিতে উঁচু পদে জব করি নিজের যোগ্যতায়। দেখ দাদু ভাই, আমার জন্য তোরা সবাই সমান, তাই বলে বাড়ির মেয়েকে বাড়ির বউ করা আমাদের পক্ষে সম্ভব না। ও সিরিয়াসলি দাদি, তোমরা ছোঁয়াকে এই পরিবারের একজন মানো, বিশ্বাস করো ছোঁয়া বংশেরই মেয়ে। আর এত লুকোচুরি করিও না প্লিজ। সব জেনে গিয়েছি আমি, ছোঁয়ার জন্ম পরিচয় জেনে গেছি আমি, এবং এটাও জেনে গিয়েছি ছোঁয়া এই বংশেরই মেয়ে। এবার তোমরা বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছুই যায় আসে না। ছোঁয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। আজ যেন সে এক নতুন শুভ্রকে দেখছে। ছোঁয়ার বুকটা হঠাৎ ব্যথায় কুকিয়ে উঠল। ওর জন্ম পরিচয় কী হতে পারে? কেন সবাই ওর সাথে এমন আচরণ করে তা জানার জন্য অধীর আগ্রহে আছে। সবাই আজ শুভ্রকে নতুন রূপে দেখছে, যেন এমনভাবে তাকিয়ে আছে ওর দিকে। এবার শুভ্রর মা নাজমা বেগমের দিকে তাকিয়ে বললেন, কি আপনিও কি রাজি নয় আমার আর ছোঁয়ার বিয়েতে? থাক, কাউকেই রাজি থাকতে হবে না। কাজী মোল্লা মামা বিয়ে পড়ান। সবাইকে চমকে দিয়ে নাজমা বেগম বলে উঠলেন, এই বিয়ে হবে না এভাবে। আমি হতে দেব না এই বিয়ে। আমার ছেলের বউ আমিই পছন্দ করব, নিজ হাতে সাজাবো আমি আমার ছেলের বউকে। ছোঁয়ার মধ্যে আমার ছেলের বউয়ের কোনো প্রতিচ্ছবিই পাচ্ছি না আমি। শুভ্র রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই